আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্লাসে শিখবো যে একটা নন ফ্রস্ট রেফ্রিজারেটরের রেফ্রিজারেশন বা হিমায়িং চক্র কিভাবে সম্পন্ন হয় এবং এই নন ফ্রস্ট ফ্রিজে যে ইভাপোরেটর ব্যবহার করা হয়, যে এই ধরনের যে ইভাপোরেটরগুলো ব্যবহার করা হয়, এইগুলা লিকেজ হলে বা নষ্ট হলে এটা কিভাবে রিপেয়ারিং করব বা সমাধান করব, এই বিষয়ে আজকে ক্লাস হবে। আগে আমরা হিমায়ন চক্র কিভাবে সম্পন্ন হয় এটা আগে আমরা একটু শিখি। ফ্রস্ট ফ্রিজ, নন ফ্রস্ট ফ্রিজ এবং ডিফ্রস্ট ফ্রিজ সকল ক্ষেত্রে কিন্তু হিমায়ন চক্র কি একই রকম। ওটার মধ্যেও কন্ডেন্সার থাকবে, ইভাপোরেটর থাকবে, আর অন্যগুলোর মধ্যেও এই অংশগুলাই থাকবে। প্রত্যেকটা ফ্রিজের কন্ডেন্সার এবং ইভাপোরেটর আছে এবং তার রেফ্রিজারেশনের উপাংশ আছে এবং ইলেকট্রিক ডিভাইস আছে। রেফ্রিজারেশন সাইকেলে কোনো ইলেকট্রিক ডিভাইস থাকবে না, শুধু থাকবে কি রেফ্রিজারেশন উপাংশ, অর্থাৎ রেফ্রিজারেশন ডিভাইসটা সম্পূর্ণ হইতে যে উপাংশগুলা যন্ত্রাংশগুলা লাগে সেগুলো শুধুমাত্র রেফ্রিজারেশন অর্থাৎ হিমায়ন চক্রের সঙ্গে সংযুক্ত থাকবে। তো এখানে হিমায়ন চক্র সংযুক্ত হইতে আমাদের কি কি লাগছে, তো এইখানে কিন্তু থার্মোস্টেট সুইচটা এটা কিন্তু ইলেকট্রিক ডিভাইস, এটা আমাদের লাগতেছে না। তারপরে এখানে হলো হিটার, এটা ইলেকট্রিক ডিভাইস। টাইমার, এটা ইলেকট্রিক ডিভাইস। কুলিং ফিউজ, এটা ইলেকট্রিক ডিভাইস। কুলিং ওভারলোড, এটাও ইলেকট্রিক ডিভাইস। কুলিং ফ্যান, এটাও ইলেকট্রিক ডিভাইস। তো এখানে যেগুলো আছে এগুলো কি সবগুলো হলো ইলেকট্রিক ডিভাইস। কিন্তু আমাদের এই নন ফ্রস্ট রেফ্রিজারেটরের স্বয়ং সম্পন্ন যদি আমরা একটা ড্রয়িং করতে যাই, ওয়ারিং করতে যাই, তাহলে কিন্তু আমাদের এই ইলেকট্রিক ডিভাইসগুলা প্রয়োজন পড়বে। আর যদি আমরা শুধুমাত্র রেফ্রিজারেশন সাইকেল চিত্র বা হিমায়ক প্রবাহ দেখাই, তাহলে আমাদের এইগুলো এখানে থাকবে না। কিন্তু আমরা স্বয়ং সম্পন্ন ওয়ারিং, মেরামত এবং একটা চিত্রের মাধ্যমে সকল কিছু বোঝানোর জন্য আমরা এগুলা নিয়ে দিছি। কারণ আমরা যখন একটা ফ্রিজকে কমপ্লিট করব তখন কিন্তু সকল ডিভাইস এবং রেফ্রিজারেশন উপাংশ সবগুলো লাগবে। এইগুলা কিন্তু আমরা এখানে এগুলাও সঙ্গে নিয়ে নিছি। আমাদের এখানে গত পর্বে যে রেফ্রিজারেশন সাইকেল দেখাইছি একটা ফ্রস্ট ফ্রিজের, আজকে আমরা দেখাচ্ছি কি একটা নন ফ্রস্ট ফ্রিজের। নন ফ্রস্ট ফ্রিজের কিন্তু ইভাপোরেটর থাকে কোথায়? শুধু ডিপ অংশে। এই ডিপের অংশে, অর্থাৎ এটা হলো ফ্রিজারের অংশ, এটা আমরা কি বলি? ডিপ। এখানে টেম্পারেচার কত থাকে? 23 থেকে 25 বা তারও ঊর্ধ্বে থাকতে পারে। মানে যত বেশি ঠান্ডা হবে টেম্পারেচার কি হবে? তত মাইনাসে বাড়বে। এখানে কিন্তু অনেক তাড়াতাড়ি ঠান্ডা হয়। কিভাবে ঠান্ডা হয়? আমরা যখন কম্প্রেসারটা এখানে চালু দিব, কম্প্রেসারটা চালু হওয়ার সাথে সাথে কি হবে? গতি তৈরি হবে না? সঙ্গে সঙ্গে গতি তৈরি হবে। গতি তৈরি হয়ে এই কন্ডেন্সারের মাধ্যমে সে কি করবে? উচ্চ তাপমাত্রায় তরল রেফ্রিজারেন্টকে কি করবে? তরলে পরিণত করে এই কন্ডেন্সারের লাস্ট পয়েন্টে এখানে আবার কি করবে? ফিল্টারে শোধন করবে। শোধন করে এই যে দেখেন এখন ক্যাপিলারি কোথায় আসছে, এখানে দেখেন প্রত্যেকটা ফ্রিজের কিন্তু আমরা দেখি যে সাকশন পাইপের সাথে ক্যাপিলারি সংযুক্ত থাকে। এটা কিভাবে আসে, কোত্থেকে আসে, এটা দেখানোর জন্য কিন্তু এই চিত্রটা অঙ্কন করা হয়েছে। এই যে ইভাপোরেটরের প্রথম প্রান্ত, এই দেখেন এখান থেকে এই পয়েন্ট থেকে এখানে ক্যাপিলারিটা সংযোগ হয়েছে। এই ক্যাপিলারি আবার এই সাকশন পাইপের সাথে কি করছে? এইভাবে পেঁচাইছে, পেঁচায় একদম সাকশন পর্যন্ত আসছে। আসার পরে কিন্তু এই ক্যাপিলারিটা বের হয়ে এই জায়গায় ফিল্টার থাকার কথা। দেখবেন যে অনেক ফ্রিজের এই জায়গায় এই ফিল্টার থাকে, এইটুকের মধ্যে। ফিল্টারটা আমরা বাইরে দিছি না, এই ফিল্টারটা কোথায় থাকবে? এখান থেকে এইটুকের মধ্যে, অথবা এই জায়গায় থাকতে পারে, এই অংশেও থাকতে পারে। বোঝা গেছে? এই অংশে থাকলে এখানে কন্ডেন্সারের পয়েন্টটা এই ফ্রিজ থেকে এভাবে নেমে আসবে। কিন্তু আমরা চিত্রে এভাবে না দেখে আমরা কি করলাম? এটা বাইরে দিয়ে দিলাম। বোঝার সুবিধার্থে আমরা কি করলাম? এই ফিল্টারটাকে আমরা বাহিরে রাখলাম। অন্য ফার্স্ট টাইপ ফ্রিজের যেমন নর্মালের মধ্যেও নর্মাল চেম্বার ছিল, কুলিং টিউব পেঁচানো ছিল। এইখানে কিন্তু নন ফ্রস্ট ফ্রিজের মধ্যে নর্মালের যে অংশটা, এটার মধ্যে কি কোনো কুলিং টিউব আছে? কুলিং টিউব আছে? এখানে কিন্তু কোনো কুলিং টিউব নাই বা ইভাপোরেটর নাই। ইভাপোরেটর কোথায় আছে? ডিপে আছে। কিভাবে আছে?
আমরা একটু দেখা দিই কিভাবে আছে। ঠিক এইভাবে বসানো থাকবে, এই যে এইভাবে চেম্বারটা বসানো থাকবে, এইভাবে, বোঝা গেছে? এইভাবে বসানো থাকবে, নিচের অংশে কোনো ইভাপোরেটর বা চেম্বার যেটাকে বলি থাকবে না। ঠিক আছে? আমার একটা ভিডিও দেখে একজন কমেন্ট করছে যে এটারে কুলিং চেম্বার বলে, আমরা কি বলি? ইভাপোরেটর। তো ওরা আমার বুঝেছে এটা কুলিং চেম্বার। চেম্বার ঠিক আছে, কুলিংও ঠিক আছে। এটা কি? এটা তো একটা টিউব। টিউবরে যখন পেঁচানো হয় তখন সে কয়েলই হয়, কিন্তু তার বোঝার আমাদের বোঝার মধ্যে একটা পার্থক্য আছে। তারা হয়তো কোনো দোকানে থেকে কাজ শিখছে, এই জন্য ওই ভাষায় বলতেছে, কিন্তু আমরা টেকনিক্যালি ভাষায় কথা বলতেছি, এই জন্য আমাদের টেকনিক্যালি ভাষায় সবকিছু বুঝতে হবে। এটা মূলত ইভাপোরেটর এবং টিউব পেঁচানো কয়েল। আচ্ছা, এখন এই নিচে কিভাবে ঠান্ডা হয় আমরা বুঝলাম যে এখানে ইভাপোরেটর আছে, এখানে ডিপে ঠান্ডা হচ্ছে, নিচে কিভাবে ঠান্ডা আসবে এটাই তো আমাদের বুঝতে হবে। নিচে ঠান্ডা আসবে এইখান দিয়ে, আপনার শাটার সিস্টেম আছে, ছিদ্র দেখবেন, প্লাস্টিকের কভার, এইখান থেকে ছিদ্র আছে। এই ফ্যানটা যখন ঘুরবে তখন এর নিচে দিয়া, প্লাস্টিকের কভারের নিচে দিয়া বাতাসগুলো নিচে নামবে, নিচে নামার পরে চতুর্দিকে বাতাসটা ছড়াবে এবং ঠান্ডা হবে। উপরেও ঠিক ছিদ্র দেওয়া আছে প্লাস্টিকের কভারের, এই ছিদ্রর দিয়েই কিন্তু বাতাসটা বের হবে। এবং এই ফ্রিজগুলা কিন্তু দ্রুত ভালো ঠান্ডা হয়, এবং এতে খাদ্য সামগ্রী, মাছ মাংস, ডিবে যেটাই রাখেন একটা আরেকটার সাথে কি হবে, লাগবে না। পড়াইছিলাম নন ফোর্স ফ্রিজ কাকে বলে। নন ফোর্স ফ্রিজ যে ফ্রিজের ক্যাবিনেটের মধ্যে তুষারের নাই, কোনো গরম জমবে না, কিন্তু মাছ মাংস কি হবে, জমাটবদ্ধ হবে, কিন্তু বরফ জমবে না, এবং সহজে একটা আরেকটা থেকে বের করা যাবে। এইখানে যদি আমরা এই নরমালের মধ্যে আপনারা যদি শাক সবজি ফলমূল রাখেন, দেখবেন যে একটা নন ফোর্স ফ্রিজের ফোর্স ফ্রিজের চেয়ে নন ফোর্স ফ্রিজের ওই ফলগুলো খাইতে একটু ভালো লাগবে, কারণ একটু রস রস থাকবে। আর অন্যান্য ফ্রিজের দেখবেন যে এগুলো শুকায় যায়, বেশ কিছুদিন রাখলে নর্মাল থেকে এগুলো শুকায় যাবে, কিন্তু এই নন ফোর্স টাইপের ফ্রিজে কিন্তু একটু পার্থক্য আছে, ব্যতিক্রম আছে। আমরা রেফ্রিজারেশন সার্কেলটা বুঝলাম যে ওই ফ্রিজের মতো এটারও রেফ্রিজারেশন সাইকেল সম্পন্ন হয়। এখানেও কন্ডেন্সার আছে, ফিল্টার আছে, ক্যাপিলারি টিউব আছে, ইকোমোলেটর আছে, ইভাপোরেটর আছে। পার্থক্য কোথায়? যে ওই ফ্রিজগুলা নর্মালের মধ্যেও ইভাপোরেটর থাকে, আর নন ফোর্স ফ্রিজের নর্মালের মধ্যে কোনো ইভাপোরেটর থাকে না। তো এখন বলা হচ্ছে যে অন্যান্য ফ্রিজগুলা যদি ইভাপোরেটর নষ্ট হয়ে যায় তাহলে আলাদা চেম্বার তৈরি করে লাগাইতে হয়। যেমন এই যে এখানে একটা নমুনা আছে, অথবা যদি ওপেন চেম্বার হয়, যেটাকে বলা হয় ওপেন ইভাপোরেটর, যেটা এটা অ্যালুমিনিয়ামের হইতে পারো, লোহারও হইতে পারে, সেগুলাও কিন্তু বের করে এনে লিক মেরামত করা সম্ভব অথবা পরিবর্তন করা সম্ভব। আর যদি ডাইরেক্ট অন্তরের ভিতরে পেঁচানো থাকে ফ্রিজের এই সাইড অন্যান্য সাইড দিয়া, তাহলে কিন্তু এইভাবে বানানো ছাড়া কোনো আর রাস্তা নাই ইভাপোরেটর তৈরি করা। এখন কথা হচ্ছে, এই নন ফোর্স ফ্রিজের যদি ইভাপোরেটর নষ্ট হয় তাহলে এটা আমরা কিভাবে মেরামত করব? নন ফোর্স ফ্রিজের সমস্যাগুলা অত্যাধিক জটিল আকারে হয়, মেরামত করা খুব সহজ, আবার অনেক সময় খুব জটিল। কেন জটিল? এই যে ডিভাইসগুলো আছে, এই যে থার্মোস্টেট সুইচ, কুলিং ফ্যান, ওভারলোড, ফিউজ, টাইমার, হিটার, ডোর সুইচ। ডোর সুইচ তো নষ্ট হবে কম, এগুলা না। এখানে সবচেয়ে বেশি পয়েন্ট দেখাচ্ছে টাইমার এবং কুলিং ওভারলোড। সবচাইতে ইম্পর্টেন্ট দুটা ডিভাইস, একটা হলো এই কুলিং ওভারলোড, আর একটা হলো এই হলো টাইমার। এই দুইটা জিনিস খুবই সেন্সিটিভ জিনিস, নষ্ট ভালো মন্দ বের করা খুব সহজ হলেও অনেক সময় ডিভাইসগুলো লাগাইলে ফ্রিজ ঠিক মতো কাজ করে না, ইভাপোরেটর বরফ জমে যায়, বাহিরে ঠান্ডা হয় না, আবার বরফ জমে না, ঘামে। তো এখানে কিন্তু এই টাইমারগুলো বদলানো খুব সহজ, কিন্তু রোগ বের করা খুব কঠিন। অতএব এই কাজটা করতে হলে এখানে যে ডিভাইসগুলো আছে এই ডিভাইসগুলোর মাপ সঠিকভাবে শিখতে হবে এবং এর ডায়াগ্রাম সঠিকভাবে জানতে হবে, তাহলেই কেবলমাত্র এই ফ্রিজটা মেরামত করা শেখা যাবে। অন্যান্য ফ্রিজে কোনো ডিভাইস নাই, ইভাপোরেটর এবং কন্ডেন্সার, লিক হলে চেঞ্জ করো বা লাগাও, কিন্তু এখানে ইভাপোরেটর চেঞ্জ করতে পারবেন, লিক মেরামত করতে পারবেন। ইভাপোরেটর কন্ডেন্সার ছাড়াও যে ডিভাইসগুলো এখানে আছে সেগুলো সবচেয়ে বেশি নষ্ট হয়,
এই ইভাপোরেটর গুলা কিন্তু খুব সহজে নষ্ট হয় না, অনেক দিন টেকসই হয়। তার কারণ কি, এখানে কোনো আঘাত পড়ে না। অন্যান্য ফ্রিজে, ফ্রস্ট ফ্রিজে আঘাত পড়ে, মাংসগুলা বের করতে হলে অনেক সময় কি হয়, আঘাত দেয় টানা টুনা বের করার সময়। কিন্তু এই ফ্রিজের মধ্যে কোনো আঘাত পড়ে না, এর জন্য এটা অনেকদিন টিকসই হয়। কিন্তু যেহেতু এটা অ্যালুমিনিয়াম ইভাপোরেটর, অনেক ক্ষেত্রে এটা সূক্ষ্ম লিক হয়ে যায়। আর সূক্ষ্ম লিক যখন হয় তখন এটা কিভাবে মেরামত করব, এটা শেখার জন্যই আজকের এই ক্লাস। এটা মেরামত করার দুইটা উপায় আছে। একটা উপায় হলো এটা সম্পূর্ণটা খুলে বের করতে হবে, ফ্রিজ থেকে বের করে আনতে হবে। বের করে আনার পরে যে দুইটা পয়েন্ট থাকবে, একটা দেখবেন যে ক্যাপিলারি সংযোগ আছে, আর একটার মধ্যে সাকশন সংযোগ আছে। এই দুইটার যে কোনো এক মাথা বন্ধ করে এটার মধ্যে প্রেসার ঢোকাইতে হবে। গ্যাস দেন, নাইট্রোজেন গ্যাস দেন, অথবা ফ্রিজের কম্প্রেসার দিয়ে প্রেসার দেন, যেটাই দেন প্রেসার দিতে হবে। দেওয়ার পরে সুজা হিসাব, এটা ছোট জিনিস, পানির মধ্যে রেখে দিবেন ডুবাইয়া। ডুবাইয়া রাখার পরে দেখবেন যেই জায়গা দিয়ে পানির বুড়বুড়ি উঠে, বুদবুদ উঠে, সেই জায়গায় মার্ক করতে হবে মার্কার দ্বারা যে এখানে লিক আছে। এরপরে আপনি ইচ্ছা করলে এইটাকে আপনি যদি ঝালাইয়ে দক্ষ হন পারেন, এইরকম অ্যালুমিনিয়ামের স্টিক বাজারে পাওয়া যায়, সস্তা, বেশি দাম না, 100 টাকার মধ্যেই পাবেন। এইটা দিয়ে কিন্তু ঝালাই দেওয়া যাবে, কিন্তু খুব সূক্ষ্ম ঝালাই হইতে হবে। যারা ভালো ঝালাই পারেন কেবলমাত্র তারাই দিতে পারবেন, তাছাড়া অন্য কেউ দিলে এটা নষ্ট হয়ে যাবে। এ হলো ঝালাইয়ের পদ্ধতি। আরেকটা পদ্ধতি আছে, এটা আমরা সবাই জানি, সেটা হলো কি, এই যে দুইটা গাম ব্যবহার করা হয় একটা টিউবে, আমরা কি বলি, কয় নেগেটিভ পজিটিভ গাম, অ্যারালাইট যাকে বলা হয়। এই অ্যারালাইট গাম দুইটা একসঙ্গে মিশ্রিত করতে হবে। মিশ্রিত করে এই টিউবের যেই জায়গায় লিকেজ, সিরিজ পেপার দ্বারা ঘষে ময়লাগুলা পরিষ্কার কইরা তারপরে ওই অ্যারালাইট গামটাকে 2-3টা প্রলেপ দিতে হবে। প্রথমে একবার দিবেন, শুকাবে, কয়েক ঘন্টা পরে আবার দিবেন, এরকম করে 3বার দিবেন। 3বার দিয়ে মোটা করে দিবেন, দেওয়ার পর এটাকে রেখে দিবেন 12 ঘন্টা বা তার চেয়ে সময় বেশি। রেখে দেওয়ার পরে আপনি আবার এর প্রেসার দিবেন। প্রেসার দেওয়ার পরে আপনি দেখবেন যে লিক থাকবে না, যদি আপনি ভালো করে দিতে পারেন। আর যদি না দিতে পারেন তাহলে লিক থাকবে। আর যদি মনে করেন যে এটা একাধিক জায়গায় লিক হয়ে গেছে, টিউবগুলা মানে অনেক বেশি জায়গায় লিক হয়েছে, তাহলে এটা বাদ দিতে হবে। কারণ এত অনেক জায়গায় তো আপনি লিক মেরামত করতে পারবেন, সেই ক্ষেত্রে আপনাকে বাদ দিতে হবে। বাদ যে দিবেন, এটা কত লেয়ারের গুনতে হবে, 1 2 3, মানে কয়টা টিউবের ভিতরে আছে, সাইজ কতটুকু, দৈর্ঘ্য প্রস্থ। কারণ আপনি যে মাপে আনবেন সেই মাপে আপনার ফ্রিজের মধ্যে তো ঢুকতে হবে, বোঝা গেছে? তাহলে ওই মাপের আপনি বাজার থেকে এটা কিনে আনবেন। দাম খুব একটা বেশি না, 2000 টাকার মধ্যেই পাওয়া যায়, 1500 থেকে 2000 টাকার মধ্যে। তো এখানে আরেকটা জিনিস লক্ষ্য করবেন, দেখবেন যে এইরকম হিটারের তার লাগানো আছে, এটাকে বলা হয় পাইপ হিটার। এটা কিন্তু হিটার এর সাথে লাগানো আছে, এটা আলাদা উঠানো যায়, চেঞ্জ করা যায়। আর যদি দেখেন যে হিটার নাই, আপনার ওটাতে যদি হিটার থাকে হিটার সহ আনবেন। আর হিটার সহ আনলে একটা সুবিধা আছে, আপনার একটা লাইন পাওয়া যাচ্ছেন। আর যেটা ডেন হিটার ওটা তো থাকতেছে, তাহলে যেভাবে সংযোগ করা দরকার, এখানে যদি আপনার অ্যালুমিনিয়াম থাকে তাহলে অ্যালুমিনিয়ামের সাথে আপনি কি দা ঝালাই করবেন, কপার পাইপ। আপনি কিছু অংশ কপার পাইপ এখানে ঝালাই দিবেন। কপার পাইপ এবং অ্যালুমিনিয়াম এই স্টিক দ্বারা খুব সুন্দরভাবে ঝালাই করা যায়, আমরা দেই কিন্তু। তাহলে দুই পাশেই সামান্য কিছু কপার পাইপ লাগাইতে হবে, একটা সাকশন পর্যন্ত, আরেকটা ক্যাপিলারি অংশ ঝালাই করা দিয়া আপনি সুন্দরভাবে লাগায় গ্যাস সার্চ করবেন, দেখবেন যে ঠিক হয়ে গেছে। বোঝা গেছে? তাহলে এইটা যদি লিক হয় তাহলে এত বেশি মাথা ব্যথার প্রয়োজন নাই, খুব সহজে বাজার থেকে কিনতে না লাগানো যাবে। বোঝা গেছে? আর ওইগুলা লিক হলে তো কঠিন চেম্বারটা তৈরি করা বা ইভাপোরেটর তৈরি করা। আপনাদের সাথে কিন্তু যারা দোকানে থেকে কাজ শিখে তাদের বেলায় অনেক সময় বোঝা না বোঝা নিয়ে অনেক সময় তর্ক বিতর্ক হয়, আমরা দেখছি। আমরা কি বলি এটারে, ইভাপোরেটর কয়েল বলি, ওরা কি বলে এটারে চেম্বার বলে, যে ফ্রিজের চেম্বার লিক হয়ে গেছে। আর আমরা কি বলি, যে ইভাপোরেটর লিক হয়ে গেছে বা কুলিং কয়েল বা ইভাপোরেটর কয়েল লিক হয়ে গেছে। টেকনিক্যালি ভাষায় অনেক জিনিসের নাম সাধারণ টেকনিশিয়ান যারা, তারা কিন্তু জানে না কোনটার কি কাজ, কিন্তু তারা কাজ করে। আর আমরা কিন্তু সকল উপাংশ এবং ডিভাইসের
সঠিক নাম এবং কাজ ভালো করে জানার জন্য কিন্তু ট্রেনিং সেন্টারে আসছি নাকি, না খালি শুধু গ্যাস চার্জ করা শিখতে আসছি নাকি? হ্যাঁ, আমার মতে বাংলাদেশে আরো অনেকে আছেন ট্রেনিং সেন্টার চালান, প্র্যাকটিক্যাল কাজ করেন, আমি নিজেও কাজ করি, আমার নিজের সার্ভিস সেন্টার আছে, ব্যবসাও করি, দোকানও আছে। তা আমার মতে যে এখানে যে আমরা থিওরি পড়াই, অনেকের ধারণা ট্রেনিং সেন্টারগুলোতে শুধু থিওরি পড়ানো হয়, প্র্যাকটিক্যাল তেমন করায় না। অনেকে সরকারি টিটিসি থেকে, যুবনের থেকে প্রশিক্ষণ করে আমাদের কাছে আসে। হ্যাঁ, ওখানে তো হলো ট্রেনিং সেন্টারে একটা সিলেবাস থাকে, সিলেবাস অনুযায়ী পড়াশোনা করানো হয় এবং ন্যূনতম একটা শিক্ষাগত যোগ্যতারও প্রয়োজন পড়ে। তা আমাদের এখানে শিক্ষাগত যোগ্যতারও প্রয়োজন আছে, আমরা নেই, কিন্তু যারা শিক্ষিত তারা একটু বেশি ভালো বোঝেন, যারা একটু কম লেখাপড়া জানি তাদের পক্ষে বোঝাটা একটু কঠিন হয়। আবার অনেকে অল্প শিক্ষিত লোকও কিন্তু ভালো কাজ করতে পারে, কারণ তাদের মেধা খাটায়, মেধা ভালো, কম লেখাপড়া জানলেও তারা অনেকটা আগায় যেতে পারে। তে এখানে অনেকেই মনে করেন যে থিওরি জানলে প্র্যাকটিক্যাল শেখা কঠিন, যে প্র্যাকটিক্যাল শিখতে হবে। তা আমার মতে আমি যেটা বুঝছি সেটা হলো, আমরা যদি 100% মানে 100 ভাগ থিওরি পড়াই, এই 100 ভাগ থিওরি পড়ানোর ক্ষেত্রে 25% কিন্তু প্র্যাকটিক্যাল জানা হয়ে যাবে আমার মতে। কিভাবে জানা হয়ে যাবে? আমি এইটা দিয়ে তার জ্বলন্ত উদাহরণ, এটা আমরা কি নিছি? থিওরিক্যাল ক্লাস নিছি। এটা থিওরি ক্লাস নাকি? হ্যাঁ, এইটা কিন্তু থিওরি ক্লাস নিছি। প্র্যাকটিক্যাল কি? প্র্যাকটিক্যাল হলো নিজে হাতে যেটা করবেন। এখানে কিন্তু একটা জিনিস বোঝার আছে, প্র্যাকটিক্যাল কোনটা, থিওরিক্যাল কোনটা। প্র্যাকটিক্যাল হলো আপনি নিজে হাতে যেটা করবেন সেটা হলো প্র্যাকটিক্যাল, আর যেটা আপনি বই পুস্তকে বা অন্যের কাছ থেকে শুনবেন সেটা হলো থিওরিটিক্যাল। তা আমি যেটা বলতেছি এটা কিন্তু এখন থিওরিক্যাল, কিন্তু থিওরিক্যালের সাথে প্র্যাকটিক্যালের সম্পর্কটা কি? যেমন আমি এখানে বাস্তবে দেখাচ্ছি এই ব্যবহারটা, কিভাবে কি করতে হবে শিখাইছি। তাহলে এখানে আপনার প্র্যাকটিক্যাল জ্ঞান কতটুকু আসছে? এখানে কিন্তু আপনার 25% জ্ঞান অলরেডি চলে আসছে। কিভাবে চলে আসছে? আমি বললাম কি যে এটা লিক হলে কিভাবে মেরামত করবেন। কি বলছি? যে এখানে প্রেসার দিতে হবে। কি দিয়ে প্রেসার দিতে হবে? হ্যাঁ, নাইট্রোজেন গ্যাস অথবা কম্প্রেসার দিয়ে প্রেসার দিবেন। তাহলে এইটা যে আমি বলছি কোন দিক দিয়ে প্রেসার দিবেন, এক মাথা বন্ধ করবেন, আরেক মাথায় সার্ভিস মিটার লাগাইবেন বা পাইপ লাগাবেন, হুস পাইপ লাগাবেন। তাহলে যার ভিতরে একটু জ্ঞান আছে সে নিজেই পারবে, আর করা দেখা দেওয়া লাগবে না। আমার মনে হয় আর দেখানো লাগবে না। তাইলে আপনি এখান থেকে কি শিখলেন? প্র্যাকটিক্যাল কিছুটা শিখলেন এই থিওরি থেকে। আমার তো মনে হয় যে ঝালাই পারবেন তারে দিলে সে নিজেই পারবে, সে কোনোদিন করে নাই তারপরে সে পারবে। যদি আমি বলে দিই এটাতে কত প্রেসার দিতে হবে, তাহলে এখান থেকে প্র্যাকটিক্যাল জ্ঞান আসছে কিছু, ধরে নেবেন আমরা যতগুলি থিওরি পড়াই তার থেকে 25% প্র্যাকটিক্যাল ওই থিওরি থেকে চলে আসে, যেটা আপনি প্র্যাকটিক্যাল ভাবে করতে যত জটিল হবে থিওরি পড়ার পরে করলে ওটা তার চাইতে অনেক সহজ হবে। বুঝতে পারছি? আচ্ছা, এখন আসেন এই নন ফোর্স ফ্রিজ সম্পর্কে মানে মাথায় ঢুকতেছে না, বুঝতেছেন না এমন কেউ থাকলে বলেন, আমি আবার বোঝাই দিচ্ছি। আমার হলো 15তম ব্যাচের একজন ছাত্র আছে, নাম বলবো না, কোর্স শেষ হয়ে গেছে কিন্তু এখন উনি বুঝতেছেন না, একটা বিষয় উনি বুঝতেছেন না। তা আমি বললাম যে এই 2 মাসের মধ্যে ও একদিনও ক্লাস কামাই দেয় নাই, প্রতিদিন ক্লাসে আছে, অথচ তার মাথায় ঢুকতেছে না। তা আমি মনে করেছি যে আপনাদের ভিতর কেউ আছে না, কেরম থাকলে বলেন, আমি দেখাই দিচ্ছি। আচ্ছা, এখন আমরা ভিডিও করতেছি, বেশি সময় দিতে পারবো না। তাহলে একটা নন পোস্ট ফ্রিজের মধ্যে ডিভাইস কি কি থাকে একটু মুখস্থ করি, সামনের দিকে তাকাই। এই কয়েকটা কি থাকে? ইলেকট্রিক্যাল ডিভাইস থাকে। এইগুলো না হলে আমরা এটা কি ওয়ারিং করতে পারবো না, মানে বৈদ্যুতিক বর্তনী সম্পন্ন করতে পারবো না। আর এখানে যেটা দেখাইছি সেটা হলো রেফ্রিজারেশন সার্কেল বা হিমায়ন চক্র, অর্থাৎ গ্যাস কিভাবে সার্কুলেশন হবে ওইটা দেখাইছি। অন্যান্য ফ্রিজের মধ্যে এটার মধ্যে কিন্তু সকল কিছুই আছে, আছে না? তাহলে আপনাদের আজকে কিন্তু আমরা এটাই শিখলাম যে একটা নন ফ্রস্ট রেফ্রিজারেটরের কি হিমায়ন চক্র কিভাবে সম্পন্ন হয়, এবং রেফ্রিজারেশন উপাংশ এবং ইলেকট্রিক ডিভাইস
ইলেকট্রিক ডিভাইস কোনটার কি কাজ এটা কিন্তু আমরা আগেই শিখাইছি, শিখাই নাই? তাহলে আজকের মতো ক্লাস এ পর্যন্তই শেষ। আসসালামু আলাইকুম।